নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ পাঠশালা। আজকের ভিডিওর টপিক ভারতের ক্যাপিটাল গুডস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সেক্টর 2025-এর সেরা ইনভেস্টমেন্ট অপশন। ভারতের উন্নয়ন মানেই শুধু জিডিপি নয়, রাস্তাঘাট, ফ্লাইওভার, মেট্রো, রেলপথ, ডিফেন্স ফ্যাক্টরি আর এই সব কিছুর মূলে যেই সেক্টর আছে তার নাম ক্যাপিটাল গুডস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন এই সেক্টর 2025 এবং তারপরেও এক বিশাল সুযোগ তৈরি করছে ইনভেস্টারদের জন্য। ফার্স্ট পার্টে আমরা দেখব সেক্টরাল ওভারভিউ। ক্যাপিটাল গুডস মানে হলো যেসব যন্ত্রপাতি বা হেভি ইকুইপমেন্ট দিয়ে অন্যান্য প্রোডাক্ট বানানো হয়, যেমন মেশিন, টারবাইন, ইন্ডাস্ট্রিয়াল বয়লার, রোবট, ট্র্যাকশন সিস্টেম ইত্যাদি। আর ইনফ্রাস্ট্রাকচার হলো রোড, ব্রিজ, মেট্রো, রেলওয়ে, এয়ারপোর্ট আর ওয়াটার সিস্টেম, সব মিলিয়ে দেশের ব্যাকবোন। বন্ধুরা, এই দুই সেক্টরের গ্রোথ মানে দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট। আর সরকার 2025-এর বাজেটে 11 লক্ষ কোটি টাকার বেশি টাকা বরাদ্দ করেছে। ভাবতে পারছেন? বন্ধুরা, এবার পার্ট 2-তে দেখব কিছু গ্রোথ ট্রিগার। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন, যেটি 2019-এ লঞ্চ করা হয়েছিল এবং 111 লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে এই প্রজেক্টে। 7,400 প্রকল্প, যার মধ্যে রোড, রেল, এয়ারপোর্ট, জলের পরিকাঠামো, বিদ্যুৎ, মেট্রো সবই আছে। এর মেন উদ্দেশ্য কি ছিল? জিডিপির 5.6% পরিমাণ নিয়মিত ক্যাপেক্স করা, ইজ অফ লিভিং বাড়ানো, প্রাইভেট পাবলিক সেক্টরকে একত্রে কাজ করতে উৎসাহ দেওয়া। এরপরে আমরা দেখব যে পিএম গতিশক্তি যোজনা, যেটি 2021-এ লঞ্চ করা হয়েছিল। পিএম গতিশক্তি যোজনা হচ্ছে ন্যাশনাল মাস্টার প্ল্যান ফর মাল্টি মোডাল কানেক্টিভিটি। বিভিন্ন মন্ত্রকের প্রকল্প একত্রিত করে দ্রুত এক্সিকিউশনই হচ্ছে লক্ষ্য। পিএম গতিশক্তি যোজনার ফিচার্স: 16টি মন্ত্রক একসাথে কাজ করছে, ডিজিটাইজ মাস্টার প্ল্যান, রিয়েল টাইম কোঅর্ডিনেশন, ডিলে তাই কম। আর পিএম গতিশক্তি যোজনার অন্তর্গত প্রজেক্টগুলির মধ্যে হাইওয়ে, পোর্ট, রেলওয়ে, এয়ারপোর্ট, লজিস্টিক, এনার্জি সব একই প্ল্যাটফর্মে কাজ করছে। এর এক্সাম্পল হিসেবে দেখি দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে, ইস্টার্ন ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোর, সাগরমালা অ্যান্ড ভারতমালা প্রজেক্ট। এরপরে দেখব স্মার্ট সিটি মিশন, যেটি 2015 সালে লঞ্চ করা হয়েছিল। স্মার্ট সিটি মিশনের কভারেজ 100টি শহরকে স্মার্ট আরবান হাব হিসেবে ডেভেলপ করা। এর ফিচার্স: আরবান মোবিলিটি, এনার্জি এফিসিয়েন্সি, ইন্টেলিজেন্ট ট্রাফিক সিস্টেম, ড্রেনেজ অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। 2.05 লাখ করোড় এই প্রজেক্টে বরাদ্দ হয়ে 7,000 প্রজেক্টের মধ্যে 70% কাজ অলরেডি হয়ে গেছে। এরপরে মেক ইন ইন্ডিয়া অ্যান্ড আত্মনির্ভর ভারত। ম্যানুফ্যাকচারিং এবং ডিফেন্স ইনফ্রাতে দেশীয় উৎপাদন বাড়ানো, ইম্পোর্ট ডিপেন্ডেন্সি কমানো। ফর ক্যাপিটাল গুডস, বয়লার্স, হেভি মেশিনারি টুলস এখন দেশেই তৈরি হচ্ছে। আইটিআই, হ্যাল, বেল, বিএমএল এর মতো বিএসইউকে বড় অর্ডার দেওয়া হচ্ছে। কনস্ট্রাকশন মেটেরিয়াল, মেট্রো সিস্টেম, ইভি, চার্জিং ইনফ্রা, এই সব কিছুতেই দেশীয় কোম্পানিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এরপরে হচ্ছে ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার পুশ। 2025 সালের মধ্যেই 70% ডিফেন্স প্রকিউরমেন্ট দেশে তৈরি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডিআরডিওর সঙ্গে টাই আপ করা হয়েছে বেল, হ্যাল, বিডিএল এর মতো লার্জ কোম্পানিগুলি। নতুন এয়ারবাস ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার তৈরি করা হচ্ছে দেশের মধ্যেই। এক্ষেত্রে কিছু এক্সাম্পল দেখি: তেজাস জেট, যেটি হ্যাল ম্যানুফ্যাকচারিং করছে। এছাড়া আকাশ মিসাইল, যেটি বেল ডেভেলপ করছে। এছাড়া কিছু বাজেটারি সাপোর্ট এবং ক্যাপেক্স বুস্টও আছে। 2025-এ কেন্দ্রীয় সরকার 11.11 লাখ করোড় ক্যাপেক্স বরাদ্দ করেছে, যা FY25-এর তুলনায় 16%-এরও বেশি। এই ক্যাপেক্স শুধু রোড, রেল, বিদ্যুৎ নয়, বরং গ্রিন ইনফ্রা, ইভি, ওয়াটার ইনফ্রাতেও বিনিয়োগ করছে। এরপরে হচ্ছে পাবলিক সেক্টর পুশ মনিটাইজেশন। ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন, 6 লক্ষ কোটির পুরনো সরকারি অ্যাসেটের লাভজনক ব্যবহারের প্ল্যান। এক্সাম্পল: এক্সপ্রেসওয়ে, স্টেডিয়ামস, রেল লাইন লং লিজ দেওয়া হচ্ছে। এরপরে আমরা দেখি পিএলআই স্কিম এবং ইন্ডাস্ট্রিয়াল করিডোর। ক্যাপিটাল গুড ম্যানুফ্যাকচারিংয়ের জন্য 10,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই পিএলআই স্কিমে। 11টি ইন্ডাস্ট্রিয়াল করিডোর, যার মধ্যে উল্লেখযোগ্য দিল্লি, মুম্বাই, অমৃতসর, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর ইত্যাদি এই সব এলাকাকে লজিস্টিক্স অ্যান্ড ফ্যাক্টরি হাব বাড়ানো হচ্ছে। সংক্ষেপে বলা যায়, সরকার এখন শুধুমাত্র বড় বড় প্রজেক্ট ঘোষণা করছে না, বরং একে বাস্তবে রূপ দিচ্ছে। এক্সিকিউশন স্পিড বেড়েছে, ফাইন্যান্সিয়াল ক্লিয়ারেন্স, মাল্টিপল মিনিস্ট্রি কোঅর্ডিনেশন এখন ডিজিটাল ম্যাপে চলছে, যা দেশের ক্যাপিটাল গুডস অ্যান্ড ইনফ্রা কোম্পানিগুলির অর্ডার ইনফ্লোকে আরও বাড়িয়ে দিয়েছে। বন্ধুরা, এবার থার্ড পার্টে দেখি সাব সেক্টর অ্যান্ড টপ স্টকস। প্রথম সাব সেক্টর হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হেভি ক্যাপিটাল গুডস, যার মধ্যে কিছু উল্লেখযোগ্য কোম্পানি: L&T, যেটি ইন্ডিয়াস ইনফ্রা কিং। এছাড়া আছে থার্ম্যাক্স, যা বয়লার, পলিউশন কন্ট্রোল ডিভাইসেস এইসব ডেভেলপ করে। এরপরের কোম্পানি হচ্ছে এবিবি ইন্ডিয়া, যা অটোমেশন এবং রোবোটিক্সে অনেক কাজ করছে। এছাড়া এরা ইন্ডাস্ট্রিয়াল গিয়ার, মোটর,
এবং এনার্জি সেগমেন্টও অনেক প্রোডাক্ট ডেভেলপ করে থাকে। তারপরে সাবসেক্টর কনস্ট্রাকশন অ্যান্ড ইপিসি, যার মধ্যে উল্লেখযোগ্য কোম্পানি এনসিসি লিমিটেড, যেটি রোড মেট্রো বিল্ডিংয়ে কাজ করছে, কেএনআর কনস্ট্রাকশন আছে যেটি হাইওয়ে ডেভেলপ করছে, আইআরবি ইনফ্রা আছে যা টোল রোডস এই ধরনের প্রজেক্টগুলি এক্সিকিউট করে। এছাড়া রেলওয়ে সেক্টরে কিছু উল্লেখযোগ্য কোম্পানি যেমন আরভিএনএল যা ইলেকট্রিফিকেশনে কাজ করছে। এছাড়া বিভিন্ন রেলওয়ে প্রজেক্টও এরা এক্সিকিউট করে। এছাড়া আছে ইরকন, যেগুলো ইন্টারন্যাশনাল প্রজেক্ট এবং ডোমেস্টিক অনেক রেলওয়ে প্রজেক্ট এক্সিকিউট করে। এছাড়া টিটাগড় রেলের মতো কোম্পানি আছে যা ইন্ডিয়ান রেলওয়েসের জন্য কোচেস এবং মেট্রো কোচেস এবং কিছু ওয়াগনও এরা ম্যানুফ্যাকচারিং করে থাকে। ডিফেন্স ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কিছু উল্লেখযোগ্য কোম্পানি হচ্ছে হ্যাল, যা ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য ফাইটার জেটস, হেলিকপ্টার্স বানিয়ে থাকে। এছাড়া আছে বেল, ইন্ডিয়ান ডিফেন্সের মধ্যে ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য র্যাডার এবং বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসেস ম্যানুফ্যাকচারিং করে থাকে। এছাড়া আছে বিএমএল, ইন্ডিয়ান মেট্রো রেলের জন্য বিভিন্ন কোচ ডেভেলপ করে থাকে। এছাড়া ডিফেন্স এবং মাইনিংয়ের জন্য অনেক ডিভাইস এরা ম্যানুফ্যাকচারিং করে। তারপরে সাবসেক্টর হচ্ছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, যার মধ্যে উল্লেখযোগ্য কোম্পানি সিমেন্স, যা স্মার্ট গ্রিড এবং এনার্জি অটোমেশনের মতো সেক্টরে কাজ করছে, সিজি পাওয়ার যা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল মোটর এবং ট্রান্সফরমার, আর ইন্ডিয়ান রেলওয়ের জন্য অনেক ট্র্যাকশন সিস্টেম, বিভিন্ন রকমের আদার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং এবং ডেভেলপমেন্ট করে থাকে। এছাড়া আদার উল্লেখযোগ্য কোম্পানি হচ্ছে ভেল, যা পাওয়ার সেক্টরে বিভিন্ন ইকুইপমেন্ট এবং এনার্জি সেক্টরের অনেক প্রোডাক্ট এরা ডোমেস্টিক মার্কেটের জন্য ডেভেলপ করে থাকে। ফোর্থ পার্টে আমরা দেখি লং টার্ম পিকস। বন্ধুরা, এই লং টার্ম পিকের মধ্যে আমি 5টি কোম্পানি সিলেক্ট করেছি। যেই সিলেকশনগুলিকে কোনো বাই সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, এটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে এবং নিজেরা ভালোভাবে রিসার্চ করার পরে এই কোম্পানিগুলিতে ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারেন। বন্ধুরা, আমার ফার্স্ট পিক হচ্ছে এলএনটি। বন্ধুরা, এই এলএনটি হচ্ছে একটি মাল্টি ন্যাশনাল কংগ্লোমারেট হুইচ ইজ প্রাইমারিলি এঙ্গেজড ইন প্রোভাইডিং ইঞ্জিনিয়ারিং, procurement and construction solution in key sectors such as infrastructure, hydrocarbon, power process industries, defense, information technology and financial services. বন্ধুরা, এই এলএনটি বিজনেস সেগমেন্ট যদি আমরা দেখি তাহলে দেখি যে 51% রেভিনিউ আসে ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্ট থেকে, 13% রেভিনিউ আসে হাইড্রোকার্বন সেগমেন্ট থেকে, 3% রেভিনিউ আসে পাওয়ার সেগমেন্ট থেকে, আর 7% রেভিনিউ আসে ডিফেন্স ইঞ্জিনিয়ারিং সেগমেন্ট থেকে, আর 2% রেভিনিউ আসে হেভি ইঞ্জিনিয়ারিং সেগমেন্ট থেকে। The company is among the top 3 players globally in the sector. বন্ধুরা, এই এলএনটি হচ্ছে amongst the top 3 player globally in the sector. বন্ধুরা, এই এলএনটির কিছু সার্ভিস বিজনেসও আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইনফরমেশন টেকনোলজি সেগমেন্ট, যা 25% রেভিনিউ কন্ট্রিবিউট করে। দিস সেগমেন্ট কম্প্রাইজেস আইটি অ্যান্ড ইন্টিগ্রেটেড ইঞ্জিনিয়ারিং সার্ভিস টু মেনি কাস্টমার্স অ্যাক্রস দ্য গ্লোব। আর আর এই এলএনটির কিছু সাবসিডিয়ারি কোম্পানি আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এলএনটি ইনফোটেক লিমিটেড, মাইন্ডট্রি লিমিটেড, এলএনটি টেকনোলজি সার্ভিসেস লিমিটেড। বন্ধুরা, এবার 8% রেভিনিউ কিন্তু ফাইন্যান্সিয়াল সার্ভিস সেগমেন্ট থেকেও আসে। দিস বিজনেস প্রাইমারিলি কম্প্রাইজেস রুরাল ফাইন্যান্স, হাউসিং ফাইন্যান্স, হোলসেল ফাইন্যান্স, মিউচুয়াল ফান্ড অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট। এর পরের পিক হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, যেটি ইনকর্পোরেট হয়েছিল 1954-এ। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ম্যানুফ্যাকচার্স and supplies electronic equipment and system to the defense sector. Company also has a limited presence in civilian market. এর বিজনেস সেগমেন্টের মধ্যে দেখি ডিফেন্স সেক্টরে 81% রেভিনিউ কন্ট্রিবিউট করে, আর নন ডিফেন্সের ক্ষেত্রে 15% রেভিনিউ কন্ট্রিবিউট করে, আর 4% এরা এক্সপোর্টও করে। বন্ধুরা, এর পরের পিক হচ্ছে সিমেন্স লিমিটেড। সিমেন্স লিমিটেড অফার্স প্রোডাক্ট ইন্টিগ্রেটেড সলিউশন ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন ফর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ, drives for process industries, intelligent infrastructure and building, efficient and clean power generation from fossil fuels, oil and gas applications, transmission and distribution of electrical energy for passengers and freight transportation, including rail vehicles, rail automation and rail electrification system. এর 40% রেভিনিউ আসে এনার্জি সেগমেন্ট থেকে, 28% রেভিনিউ আসে স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্ট থেকে, 19% রেভিনিউ আসে ডিজিটাল ইন্ডাস্ট্রিজ সেগমেন্ট থেকে, 9% রেভিনিউ আসে মোবিলিটি সেগমেন্ট থেকে, আর 4% রেভিনিউ কন্ট্রিবিউট করে আদার পোর্টফোলিও কোম্পানিজ। এই 77% রেভিনিউ ইন্ডিয়া বিজনেস থেকে আসে, আর 32% রেভিনিউ আসে ইন্ডিয়ার বাইরে বিভিন্ন কান্ট্রি থেকে। বন্ধুরা, পরের পিক হচ্ছে টিটাগড় রেল সিস্টেম, যেটি আগে টিটাগড় ওয়াগন লিমিটেড নামে পরিচিত ছিল। এই কোম্পানিটি ইনকর্পোরেট হয়েছে 1997-এ। আর দিস কোম্পানি ইজ মেনলি এঙ্গেজড ইন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সেলিং অফ ফ্রেট ওয়াগন,
passenger coaches, metro train, train electrical, steel casting, specialized equipment and bridges, ships, etc. The company caters to both domestic and export market. It is the only Indian company that manufactures both wagons and coaches. It commands a market share of 25-30% in the wagon manufacturing industry. এর 93% রেভিনিউ আসে ফ্রেট রেল সিস্টেম থেকে আর 7% রেভিনিউ আসে প্যাসেঞ্জার রেল সিস্টেম থেকে। This company has 4 manufacturing facilities, 2 in Titagarh, 1 in Uttarpara, West Bengal and 1 in Rajasthan, with a capacity of wagon 20,000 per annum, coaches 300 per annum, traction motor 2400 per annum, liquid metal 30,000 metric ton per annum. Capex প্ল্যানের ক্ষেত্রে বলি, this company has initiated a capex of about 600 crore on capacity and infrastructure building, including the development of new metro rail coaches and propulsion configurations. It plans to increase its coach capacity to 1200 per annum in FY28. কিছু জেভির ক্ষেত্রে আলোচনা করি, this company enter into JV with Sidwal Refrigeration. বন্ধুরা, এর পরের পিক হচ্ছে অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট লিমিটেড। দিস কোম্পানি ইজ এঙ্গেজড ইন বিজনেস অফ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং অফ হাইড্রোলিক, মোবাইল ক্রেন, মোবাইল টাওয়ার ক্রেন, material handling equipment like forklift, road construction equipment like backhoe loaders, motor graders, etc., and agricultural equipment like tractors, harvesters, etc. This company is the world's largest pick and carry crane manufacturer with 63% market share in the mobile crane segment in India and 60% market share in tower crane segment domestically. It is also India's leading forklift manufacturer with 19% market share and captured a 10% market share for tractors in Assam. এর বিজনেস সেগমেন্টের মধ্যে বন্ধুরা এর 92% রেভিনিউ আসে ক্রেনস, কনস্ট্রাকশন ইকুইপমেন্ট, মেটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট থেকে, আর 8% রেভিনিউ আসে এগ্রিকালচারাল ইকুইপমেন্ট থেকে। 8% রেভিনিউ আসে। ক্লায়েন্টেলের মধ্যে উল্লেখযোগ্য কোম্পানিগুলি হচ্ছে L&T, ACC, GMR, NCC, অশোক লেল্যান্ড, আদানি, NHPC, দিল্লি মেট্রো, বস, হেরো, টাটা মোটরস, ইফকো, ONGC, এটসেট্রা। বন্ধুরা, এবার লাস্ট পার্টে আমরা দেখি এই সেক্টর শুধু এখনই নয়, 2030 পর্যন্ত লং টার্ম গ্রোথের গোল্ড মাইন হতে চলেছে। এক্ষেত্রে আমরা ম্যাসিভ জব ক্রিয়েশন, প্রাইভেট সেক্টর এন্ট্রি, এক্সপোর্ট ক্যাপাবিলিটি, এই জিনিসগুলি লক্ষ্য করতে পারবো। তাই যদি আপনি সত্যি ওয়েলথ ক্রিয়েট করতে চান, তাহলে আপনি ক্যাপিটাল গুডস এবং ইনফ্রাস্ট্রাকচারের দিগ্গজ কোম্পানিগুলি আইডেন্টিফাই করুন।